ভুলভাল ভুলভুলাইয়া ভুলভাল ভুলভুলাইয়া কিছু ভুলভাল জিনিস নিয়ে একটু আলোচনা করব, মূলত ভুলভুলাইয়া সিনেমাটা নিয়ে। তো আজকে সিনেমাটা দেখে ফেললাম, তো সিনেমাটা নিয়ে একটু অল্প বিস্তর আলোচনা করব। তো সিনেমাটা যাওয়ার আগে বলি, একটা খবর একটু আগে দেখলাম, আমার পরিচিত একজন ইস্টবেঙ্গল ফ্যান সেটা শেয়ার করলো আমাকে হোয়াটসঅ্যাপে, যে আমাদের ভীষণই প্রিয় জাত গোক্র সাপ, মানে আমাদের মিঠুনদার নাকি কোনো একটা রাজনৈতিক মিটিংয়ে গিয়ে নাকি তার পার্স চুরি হয়ে গেছে। তো আমি ভিডিওটা দেখলাম, সেটা আমাদের ওই সঙ্গে সুমনের যে একটা চ্যানেল আছে সেখানে সেটা পাবলিশ করা হয়েছে। দেখলাম যে রাজনৈতিক দলের হয়ে আমাদের গোক্রদা গেছে মিটিংয়ে, সেই পার্টির একজন নেতা তারস্বরে মানে অ্যাপিল করছে জনগণের কাছে, আপনারা ওনার পাসটা একটু ফিরিয়ে দিন। আর দেখে আমার সেই মোহনবাগানে সেই সোনি নডের মোবাইল গায়েবের কথাটা মনে পড়ে গেল। এরকমই সোনি নডে একটা ভিড়ের একটা মিটিংয়ে গিয়েছিল, তৎকালীন যে একটা ক্লাব ছিল মোহনবাগান বলে, সেখান থেকে তার মোবাইলটা এরকম মিঠুনদার পার্সের মতন ভুলভুলাইয়া হয়ে গিয়েছিল। তো যাকে আমি আজকে আরও কিছু খবর দেখলাম। একদিকে দেখলাম ময়দানে কিছু রাজনৈতিক নেতা এবং সমর্থক তারা বলছে ফুটবলে কেন রাজনীতি নিয়ে আসা হয়েছে। তার সাথে সাথে দেখলাম আরও একটা খবর দেখলাম, সেটা দেখলাম যে নৈহাটিতে একটা রাজনৈতিক দলের বেশ কিছু কর্মচারী তারা অপর একটি রাজনৈতিক দলের নেতার একটা কুশপুত্তলিকা দাহ করছে এবং তার গালে চটি মারছে, চড়থাপ্পড় মারছে। তো এইটা বিভিন্ন লোকে বিভিন্নভাবে দেখতে পারেন। আমি একটু পজিটিভলি দেখার চেষ্টা করছি যে এই যে বিভিন্ন রাজনৈতিক দল পশ্চিমবঙ্গের, মানে যারা ইনফ্লুয়েন্সিয়াল পলিটিক্যাল পার্টি, এই যে তারা এত ইস্টবেঙ্গল মোহনবাগান নিয়ে ব্যস্ত হয়ে গেছে। যদি মোহনবাগানটা নেই আমাদের মাঝে এই মুহূর্তে, সে আদি ফর্মে নেই, সে আদি ঢাকেশ্বরী বস্ত্রালয় সেটা নেই, আমাদের কোনো শাখাও নেই। তারা বলেন আমাদের কোনো শাখা নেই, মানে আমাদের কোনো হেড, আমাদের কোনো অস্তিত্ব নেই, ব্যাপারটা হয়ে গেছে, আমাদের সে আদিভাবটা নেই। তো এই যে বিভিন্ন রাজনৈতিক দল, মুখ্য রাজনৈতিক দল, তারা যে এত ইস্টবেঙ্গল মোহনবাগান নিয়ে চর্চা করছে, এটা কিন্তু একটা ভালো লক্ষণ। মানে আমি চাই এরপর একটা হেলদি কম্পিটিশান লাগুক, একটা নিলাম লাগুক। এ বলবে আমি তোমাকে 1 কোটি দেবো, এ বলবে আমি 2 কোটি, এ বলবে 5 কোটি, 10 কোটি। আপনারা সবাই, আমি আবার সবার কাছে আবেদন জানাচ্ছি বা অনুরোধ করছি বা উপদেশ দিচ্ছি বলতে পারেন, আপনারা প্রত্যেককে যে পার্টি করুন না কেন, সে লাল, গেরুয়া, নীল, সবুজ, যে যাই পার্টি করুন, আপনার মুক্ত হস্তে সাপোর্ট করুন, সাবস্ক্রিপশন দিন, চাঁদা দিন, ইস্টবেঙ্গল ক্লাবকে টাকায় ভরিয়ে দিন। আর যদি না পারেন তো জানি না, মানে বাংলায় আপনাদের কোনো ভবিষ্যৎ আছে কি না। একটু আপনাদের হেলদি কম্পিটিশন করতে হবে, ভুলভুলাইয়া থেকে বেরিয়ে আসতে হবে। ভুলভুলাইয়াতে এবার একটু আসা যাক। তো ভুলভুলাইয়া অবশ্যই আপনারা দেখেছেন, ভুলভুলাইয়া 3 নিয়ে আমি মোটামুটি কথা বলছি এখন। তো ভুলভুলাইয়া 1 and 2টা আপনারা দেখেছেন অনেকেই, একটু ভূত নিয়ে। তো এখানে একটু ভূতের মিউজিক্যাল চেয়ার হচ্ছে, মানে কে যে ভূত আমরা ঠিক বুঝতে পারবো না, এবং একটা সোকল টুইস্ট আছে। তো আমার এক বন্ধু ইস্টবেঙ্গল ফ্যান, তো সে আমার বাড়িতে এসেছিল কয়েকদিন আগে। তো সে আর তার স্ত্রী এসেছিল। তো সে বলছিল, তারা মানে বলছিল দম্পতি, একটা টুইস্ট আছে লাস্টের দিকে, আমরা কেউ ধরতে পারিনি। তো আমি টুইস্ট বা সকল স্পয়লারে যাচ্ছি না, মোটামুটি বলছে একটা মিউজিক্যাল চেয়ার আছে, কে যে এখানে ভূত আপনি বুঝতে পারবেন না শুরুর দিকে অন্তত। শেষের দিকে আমি গেস ওয়ার্ক করেছিলাম, মানে এরা যেহেতু বলেছিল যে তারা ধরতে পারছে না, মোটামুটি লেগে গেছিলো আমার। তো ঘটনা হলো যে এই সিনেমাটাতে লজিক পুরো ভুলভাল আছে। এই সিনেমাটা দেখুন, আপনি যেই বিষয়ে একটা সিনেমা করুন, একটা বাস্তববাদী সিনেমা করুন কি একটা কাল্পনিক সায়েন্টিফিক ফিকশন, সেখানে আপনাকে কিছু নিয়ম আগে বলে দিতে হবে। মানে আপনি ওইভাবে বলবেন না, যেমন ধরুন গুপি গাইন বাঘা বাইন, ভূতের রাজা 3টে বর দিয়েছিল, তাই তো পরিষ্কার 3টে বর দিয়েছিল, মানে 3টে রুল বা লজিক দিয়েছিল। এবং আমরা কি দেখেছি,
গোপিকা ইন বাঘাবাইন, তারপর আপনার হীরক রাজার দেশে বা গুপি বাঘা ফিরে এলো, তিনটে ট্রিলজিতেই কিন্তু ওই বেসিক নিয়মগুলো মানা হয়েছে, যে রুলসগুলো। তেমনি ধরুন যে সুপারম্যান সে উঠতে পারে, আবার স্পাইডারম্যান সে তার হাত থেকে ওই স্পাইডার ওয়েব বার করতে পারে। আপনি কিন্তু কোনো সুপারম্যানের সিনেমাতে দেখবেন না যে সুপারম্যানের হাত থেকে ওই স্পাইডার ওয়েব বেরোচ্ছে। কিন্তু এই ভুলভুলাইয়া সিনেমাটাতে মানে লজিকের কোনো মা বাপ নেই। কখন যে কী লজিক ফলো করছে, কাকে ভূত বানিয়ে দিচ্ছে বা কার ওপর ভূত চেপে বসছে, কোনোই লজিক নেই। তো সেখানে হয়ে গেছে এই ভুলভুলাইয়া সিনেমাটার একটা বিশাল মুশকিল। এমনি সিনেমাটা শুরু হয়েছিল ভালোভাবে, মানে কার্তিক আরিয়ান ছিল আর তৃপ্তি ডিমরি ছিল। তৃপ্তি এখন ভালোই কাজ করছে, আমরা ওকে প্রথম ওই বুলবুল বলে একটা ওয়েব সিরিজে দেখেছিলাম আমরা। তো এখন দেখলাম তৃপ্তি বেশ হেয়ার ফেয়ার স্ট্রেটেন করে বেশ নায়িকা সুলভ তাকে লাগছে। মানে ওই বুলবুলেতে কিন্তু ঠিক নায়িকা লাগেনি, কিন্তু এখন ওই দেখেছি আমরা অ্যানিমেল মুভিটাতে দেখেছি, তারপরে এটাতে দেখলাম এখানে সে একদম ফার্স্ট ক্লাস একদম হিরোইনের মতন তাই এটা রোলও পেয়েছে। এবং একটু বাদে আমরা দেখলাম সিনেমাটাতে ঢুকে পড়লো বিদ্যা বালান, ঢুকে পড়লো এবং মাধুরী দীক্ষিত ঢুকে পড়লো। এবং এই সিনেমাটাতে মানে ভাই বোন এসব ব্যাপার স্যাপার আছে, মৃত্যু আছে, পুনর্জন্ম আছে। এবার পুনর্জন্মের ব্যাপারে মানে যে বোনরা মারা গেলেন তারা পুনর্জন্ম হয়ে আবার একই সিকুয়েন্সে দিদি বোন হলো, সেটা মানে কী করে হয় আমি ঠিক জানি না। তাহলে তো এমন হতে হয় যে দুই বোনকে একসময় মরতে হয়। ধরুন দুই বোন আছে, ছোটো বোন বড় বোন, এবং তারা পুনর্জন্ম হয়ে ছোটো বোন বড় বোন হলো, বা বড় বোন ছোটো বোন, আগে তো বড় বোন জন্মাবে তারপর ছোটো বোন। তো এইটা হতে গেলে তখনই সম্ভব যদি দুটো বোনই একই সময় মোটামুটি মারা যায় বা একটু আগে পরে। ধরুন দুই বোনের বয়সের ফারাক 5, তো তাদেরকে 5 বছর ব্যবধানে কিন্তু বড় বোনকে আগে মরতে হবে, তারপর ছোটো বোনকে মরতে হবে। তো যেটা প্র্যাকটিক্যালি সাধারণত হয় না। তো যাই হোক এইভাবে হয়েছে, পুনর্জন্ম হয়ে গেছে। এবং কে যে কখন কার ঘাড়ে ভর করছে ভূত হিসেবে আপনি জানবেন না, বুঝবেন না, একদম শেষে গিয়ে বুঝবেন। তারপর বুঝবেন যে লজিকে একটু গোলমাল আছে। যেমন একটা মানে খুব সিম্পল ব্যাপার যেখানে পুরো লজিক্যাল মানে ইনসানিটি আছে, যে আমরা দেখছি যে একটা, আর বাই দ্য ওয়ে ঘটনাটা কিন্তু বাংলার একটা কোনো একটা কাল্পনিক জায়গায় হলো, পুরো সিনেমাটা হলো। এবং এই সিনেমাটা বেরোনোর সময় বা তার বেরোনোর ঠিক পরে আমরা দেখেছিলাম যে বেশ কিছু ব্যক্তি তারা হঠাৎ করে বলতে শুরু করলো যে বাঙালিদের অপমান করা হয়েছে, বাঙালিরা ওই কালো ম্যাজিক বা ব্ল্যাক ম্যাজিক জানে, এইসব বলা টলা হয়েছে। না, এরকম কিচ্ছু নেই সিনেমাটাতে, এরকম কিচ্ছু নেই। কেননা যেই চরিত্রগুলো নিয়ে আমরা বলছি তারা কিন্তু মূলত ভূত বা পুনর্জন্ম হয়েছে তাদের, বা তাদের ওপর ভূত ভর করেছে। এখানে কিন্তু মানে ব্ল্যাক ম্যাজিক নেই। তো এটা বোঝা যাচ্ছে যে যারা ওই জেহাদ করছিল যে বাঙালির অপমান করা হয়েছে, তারা বোধহয় ট্রেলার দেখেই এটা করছিল। আপনি যদি সিনেমাটা দেখেন পুরোটা দেখবেন যে এখানে কিন্তু ওরকম ব্ল্যাক ম্যাজিক কিছু নেই। মানে এখানে একটাও চরিত্র নেই যে কালা জাদু জানে বা কালা টোনা যেগুলো বলেন, মানে তন্ত্র সাধনা, মানে উচ্চ লেভেল হচ্ছে তন্ত্র সাধনা, মানে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার। আর তার ঠিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হলো ওই কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিশিয়ান। মানে যারা ওই গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার হতে পারেনি এইসব ব্যাপারে, এই তন্ত্র ব্যাপারে গ্র্যাজুয়েশন করতে পারেনি, ডিপ্লোমা করেছে, তারা হলো ব্ল্যাক ম্যাজিশিয়ান। তো এরকম কিন্তু একটাও চরিত্র এই সিনেমাতে নেই। এই সিনেমাতে ভূত আছে এবং ভূতের ভর করা মানুষ আছে, যারা হয়তো মানে ওরকম আচরণ করছে, কিন্তু একটাও কিন্তু ওরকম চরিত্র নেই যে কালা জাদু জানে।
এবার আসা যে পয়েন্টটা বলছিলাম, একটা লজিক্যাল একটা সমস্যা আছে। একটা ওই বাংলার একটা কাল্পনিক জায়গা, একটা কাল্পনিক একটা জমিদার বাড়ি, বড় জমিদার বাড়ি, এবং সেই বাড়িটা আধুনিক সময়ে এক ধনী ব্যবসায়ী কিনতে চান, এবং তার প্রথমেই পছন্দ হয় একটা সিংহাসন, সেই রাজবাড়ির সিংহাসন। জমিদার বাড়ি না, ওটা বোধ হয় রাজা জাতীয় একটা, মানে রাজাই বলছে এটা, মানে তো সেই রাজার একটা সিংহাসন ছিল, তার প্রথম পছন্দ হয় সেই সিংহাসনটা। এবং সে মানে বলে আমি আজকেই বাড়ি কিনবো, একটা অ্যাডভান্স দিল, এবং সেই সিংহাসনটা একটা গাড়িতে চাপিয়ে সে বেরিয়ে গেল। রাত্রিবেলা একা গাড়ি চালাচ্ছে, এবং ড্রাইভার নেই, মানে এত ধনী ব্যবসায়ী, সে নিজেই ড্রাইভ করছে, খুব ভালো ব্যাপার। তো তারপর ভূতটাকে অ্যাটাক করে এবং ভূতটাকে মেরেও ফেলে। কিন্তু পরবর্তীকালে আমরা বুঝতে পারি যে ভূতের কিন্তু ওই সিংহাসনের প্রতি কোনো কামনা বাসনা ছিল না, মানে সে ক্ষমতা লোভী ছিল না। তো যদি সে ক্ষমতা লোভী না হয়, তার ওই সিংহাসনের প্রতি এত দরদ বা এত আকর্ষণ কেন, যে এই সিংহাসনটা মানে নিয়ে চলে যাচ্ছে এবং তাই আমাকে অ্যাটাক করতে হবে, তার তো কোনো মোহ থাকার কথা নয়। মানে আমরা পরবর্তীকালে বুঝতে পারি বা জানতে পারি যে ভূত এত কাজকর্ম করছে, এত অমার্জনীয় কাণ্ড কারখানা করছে, তার কিন্তু সিংহাসনের প্রতি কোনো মোহ ছিল না বা আকর্ষণ ছিল না। যদি তা নাই থাকে তাহলে তার ওই সিংহাসনের প্রতি অত আকর্ষণ কেন, যে সিংহাসনটা কেড়ে নিয়ে গেল? কারণ আমরা একবারও মানে পরবর্তীকালে যখন রহস্য উন্মোচন হলো, মানে ব্যোমকেশ স্টাইলে নয়, মানে ডিরেক্টরের স্টাইলে যখন রহস্যটা উন্মোচন হলো, তো তখন আমরা এটা কিন্তু বুঝতে পারলাম যে ভূত, যে খুনি ভূত বা ভিলেন ভূত এই কাণ্ডগুলো করছে, তার কিন্তু কোনো আকর্ষণ নেই ক্ষমতার প্রতি। তো এরকম ছোটোখাটো অনেক বিষয় আছে। আর যেটা বললাম, মানে কোনো লজিক ফলো করা হয়নি, কে কখন মরছে, কে কখন পুনর্জন্ম হয়ে যাচ্ছে, ব্যাপারটা মানে ঠিক তালগোল পাকিয়ে গেল। মানে একটা ভুলভুলাইয়াতে আপনি ঢুকে গেলেন, লজিকের ভুলভুলাইয়া। তো এতটুকুই বলার ছিল। ঠিক আছে, মানে আমার পাশে আমার সঙ্গে যে সিনেমাটা দেখছিল, সে বললো এর চাইতে তো বহুরূপী অনেক বেটার ছিল। হ্যাঁ, বহুরূপী অনেক বেটার মুভি ছিল, তবু এই হিন্দি বই তো মানে তার মার্কেটিংটা ভালো, অনেক ঝা চকচকে। যদিও গান সেই একই, সেই ওই চালিয়ে গেছে পুরো সিনেমার জন্য, নতুন কোনো গান বানানোর প্রয়োজন বোধ করেনি। জানে মানুষ মুরগি, সেই ভুলভুলাইয়ার আকর্ষণে আবার চলে আসবে, সেই ভুলভুলাইয়া ফ্র্যাঞ্চাইজি যা দেবে পাবলিক তাই খাবে, তাই আর নতুন করে গানও বানানোর প্রয়োজন বোধ করেনি। সেই শ্রেয়া ঘোষালের আমি যে ওই চললো, আমি যে কে তোমার নাকি, ওই সব আর এরকম চললো। আর ওই মানে আমরা একটু মাধুরীর নাচ দেখলাম, একটু বিদ্যা বালানের নাচ দেখলাম। তো মাধুরীর নাচ, সেই নাচ তো আর দেখা সম্ভব না, মানে মাধুরী তো আর সেই মাধুরী নেই, সেই তেজাবের মাধুরী কি দিলের মাধুরী কি ওই মাধুরী সহ অসংখ্য সব অসাধারণ নাচ, সেই মাধুরীকে তো আমরা ফেরত পাবো না, সেই 90-এর দশকের মাধুরী। তো ওই মানে ওই মোটামুটি সবে মানে মাধুরী টাধুরী সবাইকে, বিদ্যা বালান তৃপ্তি সবাইকে ধরে নিয়েছে। মোটামুটি একটা বিভিন্ন বয়সের মানুষকে যাতে আকর্ষণ করা যায়, আমরা মাধুরীর ফ্যানদেরকে ধরে আনবে একটু, তার পরবর্তী প্রজন্মের বিদ্যা বালানের ফ্যানদের ধরে আনবে। আজকালকার দিনের ছেলে মেয়েদের তৃপ্তি দিমরি আছে, 3টে জেনারেশনকে ধরেই ফেললো মোটামুটি। তার সাথে ভুলভুলাইয়া পুরনো গান, সেই শ্রেয়া ঘোষাল, এই আর কি। যাকে সবাই ভালো থাকবেন।